নমস্কার, আপনারা দেখছেন ইনভেস্ট বাংলা চ্যানেল। আজকে আমরা আলোচনা করব মিউচুয়াল ফান্ড কেনার সময় কী কী জিনিসগুলো আমাদের দেখে নেওয়া প্রয়োজন। একজন বিগিনারের জন্য ইনভেস্টমেন্ট করার সময় কী কী জিনিসটা জানা খুব জরুরি, সেটাই আজকে আমরা আলোচনা করব। তা চলুন ভিডিওটা তাহলে শুরু করা যাক। মিউচুয়াল ফান্ড আর স্টকসের মধ্যে কিছু বেসিক ডিফারেন্স আছে। আপনি যখন স্টকসে ইনভেস্ট করেন তখন কিন্তু আপনি একটাই স্টকসে ইনভেস্ট করতে পারেন, একটা পার্টিকুলার কোম্পানির স্টকসে। কিন্তু মিউচুয়াল ফান্ডে আপনি কীরকম পার্টিকুলার একটা কিন্তু স্টকস ইনভেস্ট করেন না, এখানে আপনার কাছে ইউনিট থাকে। আর এই ইউনিটগুলোই আপনি পারচেস করেন। এক ইউনিট যদি আপনি পারচেস করেন তাহলে হয়তো সেখানে দেখবেন সেখানে হয়তো 50টা আলাদা আলাদা কোম্পানিতে স্টকস আছে। ফলে কি হয়, আপনার ডাইভার্সিফিকেশনটাও কিন্তু এখানে অনেক ভালো হয়। দ্বিতীয়ত, আপনি যখন স্টকসে ইনভেস্ট করেন তখন কিন্তু তার রিস্ক অনেকটা বেশি হয়ে যায়, কারণ আপনাকে রিসার্চও আপনাকেই করতে হবে, ইনফরমেশনসও আপনাকেই খুঁজে বার করতে হবে, কখন সেখানে এন্ট্রি কখন এক্সিট, এই সমস্ত ব্যাপারগুলোই কিন্তু আপনাকে হ্যান্ডেল করতে হবে। হয়তো আপনার কাছে ততটা সময় নেই, আপনি হয়তো অন্য কোনো কাজে খুব ব্যস্ত, এবং আপনি হয়তো অতটা এক্সপার্টাইজও নন যে এই পুরো ফাইন্যান্সিয়াল ম্যাটারটাকে হ্যান্ডেল করতে পারেন। অন্যদিকে মিউচুয়াল ফান্ডে কিন্তু এক্সপিরিয়েন্স অ্যাডভাইজার্স থাকে, এক্সপিরিয়েন্স কিন্তু ওদের ইনভেস্টমেন্ট টিম থাকে, তারা কিন্তু ভালো ফান্ডগুলোকে, ভালো যে স্টকস সেগুলোকে তারা খুঁজে বার করে এবং তারা সেইগুলোতে ইনভেস্ট করে থাকে। এবং আপনি যদি দেখেন তো আমার মনে হয় যে আজকের দিনে যারা নিজেরা স্টকসে ইনভেস্ট করার মতন যাদের কাছে সময় নেই, তাদের কাছে কিন্তু মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করাটা হচ্ছে বেস্ট। তাই মিউচুয়াল ফান্ড যখন আমরা ইনভেস্ট করতে যাব তখন আমরা কী করব? আমার মনে হয় যখনই আপনারা ইনভেস্ট করবেন সবার আগে আপনি যে কোম্পানি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে চাইছেন সেই কোম্পানির ওয়েবসাইটে যান, সেইখান থেকে গিয়ে সেই নির্দিষ্ট মিউচুয়াল ফান্ড সম্বন্ধে একটুখানি পড়াশোনা করুন। খুব বেশি পড়াশোনা করতে হবে না। সেইখানে গিয়ে আপনি খুঁজে পাবেন অফার ডকুমেন্ট। এই অফার ডকুমেন্টটাই হচ্ছে সেবি দ্বারা কম্পালসারি একটা ডকুমেন্ট, সেটা প্রত্যেকটা মিউচুয়াল ফান্ডের প্রত্যেকটা আলাদা আলাদা স্কিমের জন্য কিন্তু আলাদা আলাদা করে জারি করা হয়ে থাকে। এই অফার ডকুমেন্টসটা কিন্তু অবশ্যই আপনাদের ইনভেস্ট করার আগে একবার দেখে নেওয়াটা খুব প্রয়োজন। তো এই অফার ডকুমেন্ট প্রত্যেকটা কোম্পানির ওয়েবসাইট আপনি পেয়ে যাবেন, সেটা এইচডিএফসি হোক, আইসিআইসিআই হোক, অ্যাক্সিস হোক, যে কোনো মিউচুয়াল ফান্ডের ওয়েবসাইটে গিয়েই কিন্তু আপনি এই অফার ডকুমেন্টটা অবশ্যই দেখবেন। এই অফার ডকুমেন্টে অনেক কিছু জিনিস থাকে, কিন্তু তার মধ্যে কিছু কিছু জিনিস আছে সেগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। প্রথম জিনিস হচ্ছে এই অফার ডকুমেন্টে আপনি যখন যাবেন সেখানে আপনি দেখতে পাবেন লেখা থাকবে যে এই যে মিউচুয়াল ফান্ডটা সেটা কী টাইপের মিউচুয়াল ফান্ড, মানে সেটা লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ড, মিড ক্যাপ মিউচুয়াল ফান্ড, স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড, নাকি মাল্টি ক্যাপ মিউচুয়াল ফান্ড। মানে এইগুলো কী হয়, যেমন ধরুন লার্জ ক্যাপ মানে সেখানে যে ইনভেস্টমেন্টটা সেটা পুরোটাই ম্যাক্সিমামটাই কিন্তু লার্জ ক্যাপ কোম্পানিতে হবে। মিড ক্যাপ মানে সেখানে যে স্টকসগুলো সেগুলো কিন্তু সব মিড ক্যাপ সাইজের স্টকস, আর স্মল ক্যাপ মানে সেগুলো সব স্মল ক্যাপ স্টকসে কিন্তু ইনভেস্টমেন্ট হয়ে থাকবে। আর মাল্টি ক্যাপ মানে সেটা কিন্তু লার্জ ক্যাপ, মিড ক্যাপ, স্মল ক্যাপ তিনটার কিন্তু কম্বিনেশনেই কিন্তু হতে পারে। এই ক্ষেত্রে আর একটা হয় ইন্ডেক্স মিউচুয়াল ফান্ড, সেখানে কিন্তু শুধুমাত্র একটা ইন্ডেক্সে কিন্তু ইনভেস্টমেন্ট হয়ে থাকবে, এটা একটা প্যাসিভ ইনভেস্টমেন্ট, এটা একটু আলাদা। এরপরে আপনি সেখানে আরও যদি দেখেন তো সেখানে আপনি দেখবেন যে এটা কী ধরনের মিউচুয়াল ফান্ড, মানে এটা একটা ইকুইটি বেসড মিউচুয়াল ফান্ড, নাকি এটা একটা ডেপ্ট মিউচুয়াল ফান্ড, নাকি এটা ব্যালেন্স। মানে ইকুইটি মানে পুরো এক্সপোজারটাই ইকুইটিতেই আছে, স্টকসে, শেয়ারসে, আর ডেপ্ট মানে হচ্ছে ডেপ্ট যে ইনস্ট্রুমেন্ট সেগুলোতে আছে। আর যদি থাকে ব্যালেন্স, তাহলে কী হবে, সেখানে কিছুটা পোর্শন তাহলে ইকুইটিতে আছে আর কিছুটা পোর্শন তার মানে ডেপ্টে আছে, তাই এটার নাম হচ্ছে ব্যালেন্স। মানে এটা দুটো, মানে ইকুইটি আর ডেপ্ট দুটোতেই কিন্তু এটা ব্যালেন্স করে চলছে। তারপর যদি আপনি দেখেন সেখানে আরও দেখতে পারবেন, সেখানে আছে লেখা দেখবেন ওপেন এন্ডেড না ক্লোজ এন্ডেড। ওপেন এন্ডেড মিউচুয়াল ফান্ড মানে সেই ধরনের মিউচুয়াল ফান্ড যেখান থেকে আপনি যখন খুশি এক্সিট করতে পারবেন এবং যখন খুশি এন্টার করতে পারবেন। কিন্তু যেটা ক্লোজ এন্ডেড মিউচুয়াল ফান্ড সেখানে কিন্তু আপনি যখন ইচ্ছা এক্সিট করতে পারবেন না। যেমন ধরুন ইএলএসএস, ইকুইটি লিঙ্ক সেভিংস স্কিম, এটাতে যদি আপনি ইনভেস্ট করে থাকেন তাহলে কিন্তু ইনভেস্টমেন্টের 3 বছর অবধি আপনার পয়সা কিন্তু লক ইন থাকবে, আপনি কিন্তু চাইলেও বের করতে পারবেন না। তো এইটা হয়ে গেল ক্লোজ এন্ডেড। এটাও কিন্তু আপনি ভালো করে দেখে নেবেন যে আপনি যে ইনভেস্টমেন্ট করছেন সেটা কি ক্লোজ এন্ডেড না সেটা ওপেন এন্ডেড। এই জিনিসগুলো কিন্তু অবশ্যই অফার ডকুমেন্টসটা একবার চোখ বুলিয়ে পরে যে জিনিসটা আপনারা অফার ডকুমেন্টে দেখবেন সেটা হচ্ছে গিয়ে রিস্কোমিটার। এই রিস্কোমিটারটা আপনাকে কিন্তু এইটা বলে দেয় যে এই ফান্ডটা কতটা রিস্ক নিচ্ছে। মানে কোনো ফান্ড হয়তো আপনি দেখবেন যে লেখা থাকে, দেখবেন যে ভেরি হাই রিস্ক বা লো রিস্ক বা মডারেট লো রিস্ক, এই যে জিনিসগুলো থাকে না, এই জিনিসগুলো কিন্তু রিস্কোমিটারের মধ্যে রিফ্লেক্ট হয়। রিস্কোমিটারে একটা আমি এই রিস্কোমিটারটা আপনাকে দেখাচ্ছি। এক্সট্রা সেগমেন্ট আছে, একটা হচ্ছে লো, একটা মডারেট লো, একটা হচ্ছে মডারেট, একটা হচ্ছে মডারেট হাই, আর একটা হচ্ছে হাই। তা যেটাতে দেখুন যে লো যে ক্যাটাগরিতে সেখানে কিন্তু রিস্ক কম, আর যেটা হাই সেখানে কিন্তু রিস্ক হচ্ছে হাই। তো মিউচুয়াল ফান্ডগুলো কিন্তু এই 5টা ক্যাটাগরির রিস্কের মধ্যে কিন্তু ডিভাইডেড থাকবে। কোনটা আপনার পছন্দ সেটা কিন্তু আপনাকে চুজ করতে হবে যে সেই মিউচুয়াল ফান্ডটা আপনার প্রয়োজন কি না। ধরুন আপনাকে শর্ট টার্মের জন্য যদি আপনি কোনো মিউচুয়াল ফান্ড দেখছেন তাহলে কিন্তু আপনাকে নিতে হবে যে লো রিস্কওয়ালা, কারণ হাই রিস্ক মিউচুয়াল ফান্ড শর্ট টার্মের জন্য মোটেই রেকমেন্ডেড নয়। আবার আপনি যদি লং টার্মে নেন তাহলে কিন্তু আপনি হাই রিস্কও দেখতে পারেন, কিন্তু কারণ
যখন লং টার্ম থাকে না ব্যাপারটা, তখন রিস্ক কিন্তু অনেকটাই কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে কম হয়ে যায়। তো কোন রিস্কটা আপনার পোর্টফোলিওর সঙ্গে স্যুট করছে সেটা কিন্তু আপনাকে বুঝে নিতে হবে, বা আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার তার সাথে কিন্তু আপনাকে কনসাল্ট করতে হবে, এবং তারপর কিন্তু আপনি সেই ফান্ডটা চুজ করবেন। এখানে দেখা দরকার সেগুলো হচ্ছে এই ফান্ডটার এক্সপেন্স রেশিও। তার কী এক্সপেন্স, অনেক সময় ফান্ডে ইনিশিয়াল এক্সপেন্স থাকে, কিছু অ্যানুয়াল চার্জেস থাকে, এক্সপেন্স রেশিও থাকে, এরকম অনেকগুলো না এক্সপেন্স ক্যাটাগরিতে কিন্তু আপনি অফার ডকুমেন্টে দেখতে পাবেন, এবং এই জিনিসগুলো কিন্তু আপনি দেখে নেবেন। যত কম এক্সপেন্স থাকবে তত কিন্তু আপনার প্রফিট বেশি। তাই আমি এটা সবসময়তেই বলি যে এই যে এক্সপেন্স রেশিও বা অ্যানুয়াল চার্জেস বা যা কিছু হোক না কেন, সেইগুলো কিন্তু অবশ্যই ইনভেস্টমেন্টের আগে আপনার একবার দেখে নেওয়া উচিত। এইটা যদি আপনি দেখে নেন তাহলে কিন্তু আপনাকে পরে আর পসাতে হবে না। কারণ কোনো জায়গায় হয়তো আপনি দেখছেন কোনো ফান্ডে 0.5% এক্সপেন্স আসছে, আবার অন্য কোনো জায়গায় আপনি দেখছেন যে 2% এক্সপেন্স আছে, তাহলে আপনি নিজেই বুঝুন যে কোথায় 0.5 আর কোথায় 2। তা এই জিনিসগুলো কিন্তু আপনার ইনভেস্টমেন্টের উপর এফেক্ট করতে পারে। তো এই জিনিসগুলো কিন্তু অবশ্যই দেখবেন। তারপরে আপনি যেটা দেখবেন সেটা হচ্ছে এনএভি, নেট অ্যাসেট ভ্যালু। মনে রাখবেন, এনএভি কথাটা দিয়ে কিন্তু এইটা মোটেই বোঝা যায় না যে সেই মিউচুয়াল ফান্ডটা ভালো না সেই মিউচুয়াল ফান্ডটা খারাপ। মানে কোনো কোম্পানির এনএভি মানে যদি আপনি দেখেন 100 টাকা, তাহলে কিন্তু এটাই না যেটা খুব সস্তা, আমি চটপটটা কিনে ফেলি। আবার কোনো কোম্পানির এনএভি হয়তো আপনি দেখাচ্ছেন 200 টাকা, সেটা কিন্তু আমি বলছি না ওটা তো 200 টাকা, ওটা দামি, ওটা আমি কিনবো না। এইটা কিন্তু ভুল কনসেপ্ট। এনএভির উপর কিন্তু আপনার এই যে জিনিসগুলো যে ভালো না খারাপ, এই জিনিসগুলো কিন্তু মোটেই ডিসাইড করে না। এনএভি থেকে আমরা এটাই শুধু জানতে পারি যে আমি যে ইনভেস্ট করছি তাহলে আমি কতগুলো ইউনিট পাবো। আমি ধরুন কোনো কোম্পানির এনএভি ধরুন 10 টাকা, আর আমি ইনভেস্ট করছি 100 টাকা, তাহলে আমি কটা ইউনিট পাচ্ছি? 10টা ইউনিট। আবার কোনো কোম্পানিতে হয়তো এনএভি হয়েছে 100 টাকা, আর আমি ইনভেস্ট করছি 100 টাকা, তা সেই ক্ষেত্রে আমি কতটা ইউনিট পাবো? 1 ইউনিট পাবো। হ্যাঁ, তা এই ইউনিট কতটা পাবো সেইটার জন্য কিন্তু আমরা এনএভিটাকে দেখে থাকি। এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, আপনি এটা কিন্তু দেখবেন, কিন্তু এটা দিয়ে কিন্তু কোনো ফান্ডকে জাজ করবেন না। এরপর যেটা আসে সেটা হচ্ছে এএম হচ্ছে অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট। আপনি এইটাও কিন্তু একটু ভালো করে দেখবেন যে এই যে কোম্পানির যে মিউচুয়াল ফান্ড সেটার আন্ডারে এএমটা কত। যত লার্জ এএম হয় তত না ফান্ড বড়, আর যত কম এএম তত ফান্ডটা ছোট বা নতুন। আর যত নতুন ফান্ড থাকে সেগুলোই না পারফরমেন্স কিন্তু ভালো দেখাতে পারে কিছু বছর, কারণ তখন ওদের কাছে রিস্ক নেওয়ার ক্যাপাসিটিটা কিন্তু অনেক বেশি থাকে। আর এরপরে আপনি যেটা দেখবেন সেটা অবশ্যই দেখবেন যে তার পাস্ট পারফরমেন্সটা কত, লাস্ট 1 বছরে সে কী রকম রিটার্ন দিয়েছে, লাস্ট 3 বছরে তার রিটার্ন কী, লাস্ট 5 বছরে তার রিটার্ন কী, আর সিন্স ইনসেপশন সে কী রিটার্ন দিয়েছে। এই 4টে বছরের রিটার্ন কিন্তু আপনাকে অবশ্যই দেখতে হবে, 1 বছর, 3 বছর, 5 বছর, আর লাস্ট সিন্স ইনসেপশন থেকে সে কিন্তু কত রিটার্ন দিয়ে এসেছে। সবসময়তেই রিটার্নটাই কিন্তু আমাদের কাম্য, কারণ রিটার্নই যদি না পাই তাহলে আমি মিউচুয়াল ফান্ড ইনভেস্ট করে কী লাভ। কিন্তু এই সময় আপনাকে এটাও দেখতে হবে সেটা কোন বেঞ্চমার্কে ফলো করছে, তার কি ইন্ডেক্স কোনটাকে যে ফলো করছে সেটাও কিন্তু অনেক সময় আমরা দেখি না, সেটা কিন্তু দেখে নেওয়াটা কিন্তু খুব জরুরি। যেমন ধরুন অনেক ক্ষেত্রে সেটা নিফটি 50কে হয়তো বেঞ্চমার্ক করেছে, কিংবা অনেক সময় হয়তো নিফটি নেক্সট 50কে করেছে, বা কোনোটাতে হয়তো নিফটি ব্যাংক নিফটিকে করেছে। তা এই যে বেঞ্চমার্কগুলো বা আরও অনেক ধরনের S&P 500-এর অনেকও আছে, তো সবগুলো কিন্তু আপনাকে দেখবেন যে কোন বেঞ্চমার্কটাকে, কোন ইন্ডেক্সটাকে এই মিউচুয়াল ফান্ডটা ফলো করছে সেটা কিন্তু অবশ্যই দেখে নেবেন। আর একটা দেখবেন ফান্ডে যে অবজেক্টিভটা কি, অফার ডকুমেন্টে এটা লেখা থাকে যে এটা লং টার্ম ইনভেস্টমেন্ট করে পয়সা আপনাকে বাড়ানোর কথা ভাবছে এই ফান্ডটা, নাকি এটা শর্ট ইনভেস্টমেন্টে করছে, মানে কি এর অবজেক্টিভটা কি, এই ফান্ডের কি অবজেক্টিভ সেটা কিন্তু ক্লিয়ারলি লেখা থাকবে এই অফার ডকুমেন্টে। সেটা কিন্তু অবশ্যই আপনি দেখবেন যে এই ফান্ডটার ফান্ড অবজেক্টিভ কি। যদি আপনি ফান্ড অবজেক্টিভটা ক্লিয়ার হয়ে যান তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনি ইনভেস্টমেন্ট করছেন সেটা ইনভেস্টমেন্টটা ঠিক না, ইনভেস্টমেন্টটা ভুল। এরপরে আমি আপনাকে কিছুগুলো টিপস দিচ্ছি যেগুলো দিয়ে কিন্তু আপনি একটা ভালো মিউচুয়াল ফান্ড চুজ করতে পারবেন। প্রথম নম্বর ফার্স্ট হচ্ছে আপনি মিউচুয়াল ফান্ডটাকে পুরোপুরি ইকুইটি ইনভেস্টমেন্ট হিসেবেই কনসিডার করুন। মানে ডেপ্টের জন্য আমার নিজের পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে যে মিউচুয়াল ফান্ডের থেকে, ডেপ্ট ক্যাটাগরি মিউচুয়াল ফান্ডের থেকে অন্য কিছুতে যদি আমি ইনভেস্টমেন্ট করি তাহলে সেটা কিন্তু বেটার হতে পারে। যেমন ধরুন আমি এখানে পিপিএফ করতে পারি, এনএসসি করতে পারি, সুকন্যা করতে পারি, বা ধরুন ব্যাংকে যে এফডি বা আরডি আছে সেগুলো করতে পারি। এইগুলোর ক্ষেত্রে কিন্তু আমার মনে হয় যে ডেপ্ট ইনভেস্টমেন্টের জন্য মিউচুয়াল ফান্ডের থেকে এই ইনস্ট্রুমেন্টগুলো, যেগুলোর মধ্যে অনেকগুলো কিন্তু গভর্নমেন্টের ইনস্ট্রুমেন্ট, সেগুলো কিন্তু অনেকটাই বেটার পারফরমেন্স করতে পারে। তাই আমার পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে যখন আপনি ডেপ্টে ইনভেস্ট করতে চাইছেন তখন আপনি এই অল্টারনেট যে ইনভেস্টমেন্ট অপশনগুলো সেগুলো কিন্তু অবশ্যই চুজ করতে পারেন। মিউচুয়াল ফান্ডকে আপনারা লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য কিন্তু বেশি কনসিডার
কনসিডার করুন, কারণ সেটা হচ্ছে ইকুইটি। আর ইকুইটিতে যখন আপনি ইনভেস্টমেন্ট করবেন তখন হচ্ছে সেটা লং টার্মের কথা ভেবে করবেন। 2-3 বছরের জন্য কিন্তু ভাববেন, এটাকে আপনি মনে করবেন যে কমসে কম 10-15 বছর আমি ইনভেস্টমেন্ট থাকবো, তবেই কিন্তু আপনি খুব ভালো একটা রিটার্ন কিন্তু পেতে পারবেন। তাই আমার মতে লং টার্ম ইনভেস্টমেন্টের সঙ্গে কিন্তু জুড়েই কিন্তু আপনি এটাকে দেখুন, আর ইকুইটিতে কিন্তু আপনি তাহলে ইনভেস্টমেন্ট করুন। মানে কতটা ইনভেস্টমেন্ট আপনি মিউচুয়াল ফান্ডে করবে, সমস্ত পয়সা মিউচুয়াল ফান্ডে লাগাতে পারেন, কিন্তু সেটা কিন্তু খুব একটা ভালো স্ট্র্যাটেজি নেই যে সব পয়সা আমি মিউচুয়াল ফান্ডে লাগিয়ে দেবো। এতটা পোর্শন আপনি মিউচুয়াল ফান্ডে রাখবেন আর কতটা পোর্শন ডেপ্টে রাখবেন তার কিন্তু একটা ফর্মুলা আছে। যেমন ধরুন আপনার বয়স যদি হয়ে থাকে 40 বছর, তো সেই ক্ষেত্রে 100 - 40 আপনার মানে 60 যেটা হলো সেইটা পার্সেন্টেজ আপনাকে ইনভেস্ট করতে হবে মিউচুয়াল ফান্ডে, আর 40% কিন্তু অবশ্যই আপনাকে করতে হবে ডেপ্থে। এবং ধীরে ধীরে আপনার বয়সটা যত বাড়বে, মানে ধরুন আপনি 40 থেকে 60 বছরে হয়ে গেলেন, তখন কিন্তু আপনার আর্নিং করার ক্যাপাসিটি কমে গেছে। সেই ক্ষেত্রে আমার ওই ইকুইটি রুল কিন্তু যেটা বলে যে 60 মানে 40% আপনাকে তখন ইকুইটিতে এক্সপোজার কিন্তু কম করে দিতে হবে, বা মিউচুয়াল ফান্ডে আপনি এক্সপোজার কম করতে পারেন, এবং রেসপেক্টিভলি আপনাকে এই যে আপনার যে বাকি 60% সেটাকে কিন্তু ডেপ্থে করতে হবে। তো ধীরে ধীরে যত আপনার বয়স বাড়বে তত কিন্তু আপনাকে ইকুইটিতে এক্সপোজার কম করুন বা মিউচুয়াল ফান্ডে এক্সপোজার কম করুন, এবং টাকাটা কিন্তু আপনি সেফ মানে ডেপ্থে শিফট করতে থাকুন। এটা কিন্তু একটা খুব ভালো এবং একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজি। আপনি 70 বছর বয়সে গিয়ে সমস্ত টাকা শেয়ার মার্কেটে লাগিয়ে রাখবেন, এটা কিন্তু মোটেই ভালো স্ট্র্যাটেজি নয়। আর ফাইন্যান্সিয়াল যে প্ল্যানিং, সেখানে কিন্তু মেন কাজ হচ্ছে ওয়েলথকে ম্যাক্সিমাইজ করা। সেখানে কিন্তু প্রফিট ম্যাক্সিমাইজেশনের ওপর কিন্তু কখনোই কিন্তু জোর দেওয়া হয় না। এটাই কিন্তু করা হয় যে আপনার যে ওয়েলথ সেটা কিন্তু মিনিমাম রিস্কে ম্যাক্সিমাম কী করে করা যায়, সেটাই কিন্তু হচ্ছে মেন কারণ। তা সেই হিসেবে মিউচুয়াল ফান্ড থেকে কখন আপনাকে ডেপ্থে শিফট করতে হবে আপনার বয়সের সাথে সাথে কিন্তু আপনি সেগুলো অবশ্যই জানতে পারবেন। আর একটা টিপস বলি, যখন কি হয় মার্কেট ডাউন করে, মার্কেট ফল করে, আপনি সবসময়তেই কিন্তু মার্কেট ফল কখনো কখনো আসবেই, এবং যখনই মার্কেট ফল করবে অত প্যানিক হবেন না, একটুখানি ধৈর্য রাখুন। কারণ এরকম তো হচ্ছে না যে পুরো মার্কেটই একেবারে ভ্যানিশ হয়ে যাচ্ছে, পুরো মার্কেট জিরো হয়ে যাচ্ছে, তাহলে তো কোনো কথাই নেই। যদি পুরো মার্কেট একসাথেই যদি জিরো হয়ে যায় তাহলে তো আমাদের পুরো দেশই শেষ হয়ে যাবে, সেটা তো আর হচ্ছে না। তাই আপনাদের কী করতে হবে, এই ক্ষেত্রে সবথেকে ভালো কিছু যদি পয়সা আরও থাকে তাহলে কিন্তু অবশ্যই আরও মার্কেট ইনভেস্ট করুন। সেই ক্ষেত্রে কিন্তু আপনার যে অ্যাভারেজিংটা সেটা কিন্তু ভালো হবে, কারণ তখন কি হবে, কম টাকায় আপনার এনএভিটা তখন কম, তা সেই ক্ষেত্রে আপনি কিন্তু তখন বেশি শেয়ার্স কিনতে পারবেন বা বেশি মিউচুয়াল ফান্ড ইউনিট কিনতে পারবেন। তা যত ইউনিট আপনি কিনতে পারবেন তত কিন্তু আপনার পোর্টফোলিও ভালো হবে। তাই যখন মার্কেট ডাউন বা মার্কেট যখন ক্র্যাশ হয় তখন চেষ্টা করবেন যেন কিছুটা মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট আরও করতে পারি। আর শুধু মিউচুয়াল ফান্ডে যদি সব সময় ইনভেস্টমেন্ট করতে চান, আপনার কাছে যদি সময় না থাকে মার্কেটকে রেগুলার স্টাডি করার, সেই ক্ষেত্রে সবথেকে ভালো হচ্ছে আপনি এসআইপি করুন, সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। একটা মাসের নির্দিষ্ট তারিখে একটা নির্দিষ্ট ফান্ডেই আপনার একটা নির্দিষ্ট অ্যামাউন্ট কিন্তু অটোমেটিক্যালি আপনার অ্যাকাউন্ট থেকে ট্রান্সফার হয়ে যাবে, আপনাকে কিছু করতে হবে না। এটা একটা খুব ভালো স্ট্র্যাটেজি। আপনারা কিন্তু অবশ্যই এসআইপি করুন। এসআইপি কত অ্যামাউন্ট করবেন সেটা কিন্তু আপনার উপর ডিপেন্ড করে, কিন্তু আমি পার্সোনালি মনে করি যে কোনো মানুষকে 3 থেকে 4টে বেশি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার প্রয়োজন নেই। একটা আপনারা লার্জ ক্যাপ, একটা মিড ক্যাপ, একটা স্মল ক্যাপ, একটা মাল্টি ক্যাপ, এই 4টেই আপনি রাখুন। আর একটা মাল্টি ক্যাপে অনেকে কী করে, একটা মাল্টি ক্যাপেই 1000 টাকা করে 4টে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করছে। আমার ক্ষেত্রে অতটা ডাইভার্সিফিকেশনের কোনো প্রয়োজন নেই, কারণ যেখানেই আপনি লাগান না কেন তার 50% কোম্পানি কিন্তু আপনি সেমই দেখতে পাবেন। মানে আপনি যদি আইসিআইসিআই যে ফান্ডে এখানে আছে, যে কোম্পানিতে, অন্য মিউচুয়াল ফান্ডে আপনি যাবেন সেখানেও সেম আইসিআইসিআই আছে, বা এইচডিএফসিও দেখবেন সেম আছে, এসবিআই দেখবেন এখানেও এসবিআই। এখন তার ডাইভার্সিফিকেশন কিন্তু সেই হিসেবে কিন্তু খুব একটা বেশি হচ্ছে না। তাই আমার মনে হয় যে ভালো একটা মিউচুয়াল ফান্ড দেখুন, এবং সেই মিউচুয়াল ফান্ডে কিন্তু আপনারা ইনভেস্ট করুন, এবং কোন কোম্পানিতে সেখানে ইনভেস্টমেন্ট করছে সেইটা কিন্তু অবশ্যই দেখে নেবেন। আর অফার ডকুমেন্ট যখন আপনারা দেখবেন সেখানেও কিন্তু আপনি দেখতে পাবেন যে কোন কোন কোম্পানিতে ইনভেস্টমেন্ট করা হচ্ছে, সেইটার লিস্টটাও কিন্তু অবশ্যই আপনার জানা খুব উচিত। আর 3 নম্বর হচ্ছে মিউচুয়াল ফান্ডে আপনি ইনভেস্ট করেছেন, ভালোই পাচ্ছেন, কিন্তু হঠাৎ করে আপনি দেখছেন যে কয়েক বছর ধরে আপনার মিউচুয়াল ফান্ডে মোটেই ভালো রিটার্ন দিচ্ছে না। সেই ক্ষেত্রে কী করণীয়? আমার মনে হয় যে এই কন্ডিশনস যখন আপনাদের কাছে আসবে তখন মোটামুটি 2 বছর যদি আপনি দেখেন যে সে তার বেঞ্চমার্ককে বিট করতে পারছে না, 2 বছর বা ম্যাক্সিমাম 3 বছর আপনি সেটাকে দেখুন যে সে যদি তার বেঞ্চমার্কে বিট করতে না পারছে, এবং সে যদি নেগেটিভ রিটার্ন দিচ্ছে বা সে এতটাই কম রিটার্ন দিচ্ছে যে সেটাতে কিন্তু আপনার ওয়েলথ ম্যাক্সিমাইজেশন হচ্ছে না, সেই ক্ষেত্রে 2 বা 3 বছর পর আমার মনে হয় যে আপনারা অন্য কোনো মিউচুয়াল ফান্ডে শিফট করতেই পারেন। কোনো ভালো যে পারফরমেন্স করছে সেই ক্যাটাগরিতে আপনারা কিন্তু সেখানে ধীরে ধীরে শিফট করতে পারেন, কারণ অনেক ফ্যাক্টরি থাকে যার জন্য হয়তো মিউচুয়াল ফান্ডটা ভালো পারফরমেন্স করতে পারছে না। তো আজকে আমরা মিউচুয়াল ফান্ড সম্বন্ধে অনেক কিছুই জানলাম। আপনাদের যদি আরও কিছু জানার থাকে তবে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে গিয়ে আমাকে কমেন্ট করুন, আমি ইন্ডিভিজুয়ালি সবাইকেই কিন্তু উত্তর দেওয়ার চেষ্টা করব। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু শেয়ার্স, লাইকস আর কমেন্টস করবেন। তাহলে আজকে এতটাই, নমস্কার।